ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন ব্যবস্থা নেয়ার কথা। পাগলের বেশে বাংলাদেশে ভারত থেকে এরা কারা প্রবেশ করছে, একটি ভয়ানক তথ্য কিন্তু প্রকাশ করেছে এটিএন বাংলা, এবং এটিএন বাংলার ক্যামেরায় সেই চিত্রটি ধরা পড়েছে, যা আমি এটিএন বাংলার বরাতে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। কারণ আপনারা জানেন যে গত 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু বেশ টানাপোড়েন চলছে, এবং সেই টানাপোড়েনের পরে যেখানে আমরা যদি বলতে চাই আগরতলার সেই সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বিভিন্ন তথ্য প্রচার করা, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লাগা, বিশেষ করে কিছু গণমাধ্যম যেরকমটা রিপাবলিক বাংলা, এবং রিপাবলিক বাংলা চ্যানেলের যিনি সিনিয়র এডিটর রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। তারপরে যদি বলতে চাই যে এই টানাপোড়েন যখন চলছিল বা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছিল, এবং আমরা এটাও জানি যে এখনো পর্যন্ত তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের যিনি বা বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি সেই 5ই আগস্টের পরে তিনি ভারত আশ্রয় নিয়েছিল, এখনো অবধি তিনি কিন্তু ভারতেই অবস্থান করছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে এই সম্প্রতি যেটি দেখলাম যে আবহাওয়া নিয়ে যে ভারতের একটি 154তম সম্মেলন বা 57তম সম্মেলন, এই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেটি বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। আবার এদিকে দেখেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, যে সীমানাগুলো, যে নওগাঁর কথা যদি বিশেষ করে বলতে চাই, যেটি কিন্তু আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যটি দিব যে নওগাঁতে এমন এমন মানুষ চোখে পড়ছে যারা পাগলের বেশে বাংলাদেশে প্রবেশ করছে, এবং সেখানে এটিএনের ক্যামেরায় যে চিত্রগুলো ধরা পড়েছে সেটিও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এই যে নওগাঁতে হঠাৎ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেটি 150 গজের মধ্যে কোনো রাষ্ট্র সীমারেখার মধ্যে কিন্তু তার কাটার বেড়া দিতে পারবে না, অর্থাৎ আমাদের যে কোনো রাষ্ট্রের যে পয়েন্টটা থাকবে সেখান থেকে 150 গজ দূরে তারা তার কাটা দিতে হবে, প্রত্যেকটি রাষ্ট্র আলাদা আলাদা ভাবে। তো সেই জায়গায় হঠাৎ করে কিন্তু ভারতের বিএসএফ বাংলাদেশের বেশ কিছু সীমানায় বাংলাদেশের বিজেপির সঙ্গে আলোচনা না করে বা কোনো ধরনের তথ্য না দিয়ে তারা কিন্তু এই কাজগুলো শুরু করেছে। তো যখন আসলে এই বর্ডারে এসে, এই সীমারেখায় এসে তারা অবৈধভাবে, আমি অবৈধ বলবো যেহেতু কোনো ধরনের আলোচনা ছাড়াই বা কাউকে এই বিষয়টি না জানিয়ে, বিশেষ করে বাংলাদেশের সীমারেখায় যদি এসে তারা সেই কাজটি করে, নিশ্চয়ই বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে করতে হবে, তাই না? তো সেই প্রেক্ষাপটে তারা কারো সঙ্গে কথা না বলে, বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে কাজগুলো করছিল সেই কাজটিতেও তারা বাধার সৃষ্টি হয়। বাংলাদেশ বিজিবি, চৌকুশ বিজিবি বলবো, তারা এবং সেখানকার জনগণ সহ এই যে বিএসএফ যে কাজটি করছিল অবৈধভাবে, সেটি কিন্তু বাধা সৃষ্টি করে এবং বাধার মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়। তারপরে আমরা যেটি আপনাদের দেখালাম যে নওগাঁতে এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সন্দেহভাজন অনেক পাগলের দেখা মিলছে, এবং তারা হিন্দিতে কথা বলছে। তাদেরকে পাগল দেখতে মনে হলেও তারা সত্যিকার ভাবে পাগল নয় বলেও অনেকে দাবি করেছেন, এবং এটিএন বাংলার ক্যামেরায় নিশ্চয়ই আপনারা তাদের যে কার্যক্রম, এই পাগলগুলো বসে আসলে কি করছে, কিভাবে তাকাচ্ছে, একদম সুস্থ মস্তিষ্কের লোক, এবং তারা বেশিরভাগই সবাই কথা বলছে হিন্দিতে। তো এই যে নওগাঁতে যখন আসলে এই বাংলাদেশ ভারতের সীমারেখা বা বর্ডার এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে এসে কারা এরা ভারতীয় যে বাংলাদেশে প্রবেশ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি এটিএন বাংলার সেই সংবাদ অনুসারে যদি আমি বলতে চাই
যে 5ই আগস্টের আগে যখন আসলে ছাত্র আন্দোলন চলছিল, এই আন্দোলনে এমন এমন কিছু অস্ত্র আসলে দেখা মিলেছিল, যেটি ব্রিগেডিয়ার শাখায়াত, যিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন, আমি যেটি আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে যখনই 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো বাংলাদেশে, তখন তিনি বলেছিলেন যে পুলিশ দূরে থাক, বাংলাদেশের সেনাবাহিনীর কাছেও এমন অস্ত্র থাকার কথা নয় যেগুলো সাধারণত রোড লেভেলে বাংলাদেশ পুলিশের কাছে দেখা গেছে। তো এই কথাটি কিন্তু তিনি তুলেছিল এবং এটি কিন্তু ব্যাপক আলোচনা উঠেছিল ওনার এই বক্তব্যটি, এবং তিনি প্রত্যক্ষভাবে কিছু আমরা দেখেছিলাম বাংলাদেশের অনেক গণমাধ্যমে কিন্তু সেগুলোকে ফোকাস করেছে, সেই অস্ত্র ব্যবহারগুলোকেও ফোকাস করেছিল। তো আজকে বাংলাদেশের পরিস্থিতি যখন বাংলাদেশের সঙ্গে ভারতের যখন এই টানাপোড়েনটি চলছে, টানাপোড়েনের এই মুহূর্তে কেন এই ভারত বা বাংলাদেশের সীমারেখা দিয়ে প্রবেশ করে অবৈধভাবে প্রবেশ করছে, এরা কারা পাগল ভেসে প্রবেশ করছে এবং এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ পাগল আসলে যদি পাগলের মতনই না হয়, আর কেন শুধুমাত্র এই ভারতীয় পাগলরা বাংলাদেশে আছে রাস্তাঘাটে, অবশ্যই আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমি মনে করি যে পাগল ভেসে ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কারা। ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার এমন শিরোনামে 14 ঘন্টা আগে কিন্তু এটিএন নিউজ একটি সংবাদ প্রকাশ করেছে। তো এটি নিউজ যে সংবাদটি প্রকাশ করেছে সেটিও নিশ্চয়ই আপনারাও দেখবেন। আমি আপনাদেরকে যদি এটিএন নিউজের এই সংবাদটি 14 ঘন্টা আগে যদি হয়, তাহলে আপনারা বোঝেন যে এই সংবাদটি কতটা লেটেস্ট এবং এটি বাংলাদেশের জন্য কতটা ভয়ানক বিষয়। তো অবশ্য নওগাঁর যিনি দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক দায়িত্বে প্রশাসক, নওগাঁর যে প্রশাসক, তিনিও দেখলাম যে সেখানে কথা বলেছেন এবং তারা বলেছেন যে যারা যে এই ধরনের সন্দেহভাজন যাদেরকে যারা পাচ্ছে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের পিছনেও কিন্তু তারা আসলে কারা সেটি খুঁজে দেখার ব্যবস্থাও তারা করেছেন এবং সেখানকার জনগণকেও তারা যারা প্রশাসকের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা এই ধরনের সন্দেহভাজন যদি কাউকে চোখে পড়ে তাহলে অবশ্যই এটি প্রশাসনকে জানাবেন। তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, যখন আসলে এই বর্ডার এলাকায় বাংলাদেশ বিজিবির সঙ্গে ভারতের বিএসএফ তারা তাদের যে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে সীমারেখায় যে তার কাটার বেড়াটি দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আসলে ব্যর্থ হওয়ার পর থেকে এই ধরনের পাগলের ভেসে একের পর এক আসলে কারা বাংলাদেশে প্রবেশ করছে, ভারত থেকে প্রবেশ করছে, এর মূল উদ্দেশ্য কি বা এটা আসলে কি হতে পারে বলে আপনার মনে হয়, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।